এই যে টিম তো সে শার্টের বাটন খুলতে খুলতে আমার দিকে যাচ্ছিল, দাদা এখনো দরজাটা বন্ধ করো না, আমি বাইরে বেরোবো। সে কথাটা ইগনোর করে গিয়ে আমার একটা হাতের থেকে ফোনটা সে ছিনিয়ে নেয়, আমার সে পিছনের মধ্যে ঠেলে দিয়ে যায় ব্যালকনির মধ্যে। যতটা আমার শরীরের মধ্যে জোর ছিল সেটা দিয়ে পুশ করি, কিন্তু সে কোনোভাবেই সরে না। সে গলার মধ্যে কামড়াতে শুরু করে, সে আমার বডির উপরে কয়েকটা কমেন্ট করতে করতে, খুব অশ্লীল টাইপের কমেন্ট করতে করতে তিনি বুকের মধ্যে হাত দিয়ে আমার ইনারওয়েরটা ছিঁড়ে দেন। আমাকে 2 মিনিট লাগবে না তার অনাথ করে দিতে। তারপরেই সে আমাকে বলেছে, যদি এটা না চাস যে এইগুলো আমি না করি, তাহলে আমি যেভাবে তোকে ছুঁচ্ছি সেভাবে আমাকে ছুঁতে দে। 30-35 সেকেন্ডের জন্য আমার তখন হুঁশ ছিল। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। লজ্জায় ঘেন্নায় মাথা হেঁট হয়ে যাচ্ছে এই অডিও দিয়ে আজকে আপনাদের কাছে আজকের বাংলার বার্তার এই প্রতিবেদন শুরু করতে হচ্ছে। অডিওটা গতকাল এবিপি আনন্দে শোনানো হয়েছে, তার পরিচয় গোপন রেখে, এবং সুমন দে এবিপি আনন্দের সেটে বসে বলেছেন যে প্রয়োজন হলে আমরা আদালতে নাম দেব, কিন্তু তথ্য নাম গোপন রাখতে হচ্ছে, স্বাভাবিক। কিন্তু এই অডিও বাংলায় আসবে কেন? এই বক্তব্য বাংলার সমাজ ব্যবস্থায় শুনতে হবে কেন? তার উত্তর খুব স্পষ্ট, মনোজিৎ কালচার। এই মনোজিৎ কালচারই কালীঘাট প্রমোট করেছে। কালীঘাটে মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি পশ্চিমবঙ্গকে উপহার দিয়েছেন গত 14.5 বছরে। ওই 3টে প্রশ্ন রেখে পুরো অডিওটা আপনাদের কাছে আজকে শোনাবো। আচ্ছা বলুন তো, থানাগুলো বারবার 10 বার না 11 বার দেখছিলাম বিভিন্ন থানায় লিখিত অভিযোগ হয়েছে, সেই থানার অফিসাররা আসলে মনোজিৎকে সমীহ করতেন না মনোজিতের গডফাদারকে সমীহ করেন? সুপার ইনফ্লুয়েন্সিয়াল গডফাদার, যিনি রাজ্যের প্রায় সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, তাকে সমীহ করার জন্য কি থানায় এই মনোজিৎ বারবার কুকীর্তি করার পরও ছাড় পেয়ে যেত? প্রশ্ন 1। প্রশ্ন 2, কার রেকমেন্ডেশনে একজন সাসপেন্ডেড ছাত্র, তার আগে যিনি প্রিন্সিপাল ছিলেন 2018 সালের আগে, দুর্ভাগ্যজনকভাবে তিনি মারা যান 2018 সালে, তিনি কলেজ থেকে সাসপেন্ড করেছিলেন এই মনোজিৎকে। তারপরে সেই মনোজিৎকে কার রেকমেন্ডেশনে ল কলেজে চাকরিটা দেওয়া হয়? প্রশ্ন 2। আর প্রশ্ন 3 হচ্ছে, ভাইস প্রিন্সিপাল কাকে সমীহ করতেন? গভর্নিং বডিতে কার নির্দেশ আসতো? কার নির্দেশে কোনো তথ্যের অধিকার বলে আরটিআই এর উত্তর ভাইস প্রিন্সিপাল দিতে হবে না, গভর্নিং বডি ডিসিশন নিত? এই 3টে মূল প্রশ্ন রেখে আজকের এই প্রতিবেদনে এবিপি আনন্দের সেটে গতকাল শোনানো যে অডিওটা, সেই অডিওটা লজ্জায় মাথা হেঁট করেও আপনাদের শোনাতে আমরা বাধ্য হচ্ছি। এই যে টিম তাদের মধ্যে 2-3 জন আমাকে বসে খুব থ্রেটনিং করে বলেনি, কিন্তু যেভাবে বলেছিল যে তুই যদি আজকে এফআইআর করতে চাস বা জিডি করতে চাস, যেই মানুষটার আগেনস্টে করছিস জানা আছে তো সেই মানুষটা পলিটিক্যাল হিস্ট্রি কি, ইভেন কি এই লাইনটাও বলা হয়েছিল তাদের সাথীদের দ্বারা, যদি আজকে কমপ্লেনটা করিস, মুখের মধ্যে যদি কেউ কিছু ছিটিয়ে চলে যায় তা সেটার দায়িত্ব নিতে পারবি তো নিজের। একটা মেয়ের বডিতে যেই টুকু তার ডিগনিটি বাকি থাকে, যেই ক্লোদিং গুলো দিয়ে, সেগুলো কোনো একটা বাকি ছিল। আধা জিনিস ছেঁড়া ছিল, আধা জিনিস ছেঁড়ার চেষ্টা করেছিল। মদেরও অ্যারেঞ্জমেন্ট করাই ছিল, মনোজিতের আন্ডারেই করা ছিল সেটা। আমি যখন ফোনটা রাখতে যাই, রাখার সঙ্গে সঙ্গে আমি পিছন থেকে শুনতে পাই, যে ব্যালকনি থেকেই শুনতে পাচ্ছিলাম আর দেখতেও পাচ্ছিলাম, যে দরজা, যে মেন যে ওই রুমটার দরজা, সেটা কেউ বন্ধ করে দেয়, ছিটকিনি মেরে দেয়। যেই আলোটা এসছিল, আলোর মধ্যে তার মুখটা এসেন, তখন ওটা পরিষ্কার হলো যে ওটা মনোজিৎ। তো সে শার্টের বাটন খুলতে খুলতে আমার দিকে যাচ্ছিল। ইট ওয়াজ ভেরি এভিডেন্ট দ্যাট হি ওয়াজ ভেরি ভেরি ড্রাঙ্ক আউট অফ হিজ মাইন্ড। তাকে খুব সাদাসিধেভাবে বলি যে দাদা এখনো দরজাটা বন্ধ করো না, আমি বাইরে বেরোবো। সে কথাটা ইগনোর করে গিয়ে আমার একটা হাতের থেকে ফোনটা সে ছিনিয়ে নেয়, আমার সে পিছনের মধ্যে ঠেলে দিয়ে যায় ব্যালকনির মধ্যে। যতটা আমার শরীরের মধ্যে জোর ছিল সেটা দিয়ে পুশ করি, কিন্তু সে কোনোভাবেই সরে না। সে গলার মধ্যে কামড়াতে শুরু করে, সে আমার বডির উপরে কয়েকটা কমেন্ট করতে করতে, খুব অশ্লীল টাইপের কমেন্ট করতে করতে তিনি বুকের মধ্যে হাত দিয়ে আমার ইনারওয়েরটা ছিঁড়ে দেন। প্রাণপণে নিজের সম্ভ্রম বাঁচানোর চেষ্টা করে যান ওই ছাত্রী, কিন্তু মনোজিৎ তো তখন সবকিছুর ঊর্ধ্বে। প্রভাবশালীদের মদতে প্রশ্রয়ে তার দাপট তখন তুঙ্গে। সেই মুহূর্তে তিনি আমার বাবার নামটা আমাকে বলেন,
যে আমাকে এটাও বলা হয় যে তোর বোন কোন স্কুলে পড়ছে, আমাকে এটাও বলা হয় যে আমার বোনকে সে স্কুলের থেকে তুলে নিয়ে যাবে, সে 2 মিনিট লাগবে না আমার বাবা মার আতা পাতা মিটিয়ে দিতে, আমাকে 2 মিনিট লাগবে না তার অনাথ করে দিতে। তারপরেই সে আমাকে বলেছে যদি এটা না চাস যে এইগুলো আমি না করি তাহলে আমি যেভাবে তোকে ছুঁচ্ছি সেভাবে আমাকে ছুঁতে দে। 30-35 সেকেন্ডের জন্য আমার তখন হুঁশ ছিল না। আমার যদি 30-35 সেকেন্ডের থেকে বেশি জ্ঞান হারাতো তাহলে আজকে নির্যাতনটা আমি হতাম। শেষমেশ সেই সময় দরজায় অন্য কেউ নক করায় সেই যাত্রায় রেহাই পেয়েছিলেন ওই তরুণী। শাসক দলের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা হবে এটা একটা ছোট ঘটনা, বোঝানোর চেষ্টা হবে ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এই তো আমরা মনোজিৎকে ব্যবস্থা নিলাম, এই তো আমরা মনোজিতের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি, জিরো টলারেন্স নিচ্ছি। প্রশ্ন আমার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেছেন কিন্তু প্রশ্নটা আমার, সেটা হচ্ছে যে জিরো টলারেন্সটাই এই ঘটনার আগে হয় না কেন? কলেজে কলেজে মনোজিতদের বসিয়ে রাখা হয় কেন? কে মৃত্যুর কারণ হন কেন? প্রত্যেকটা কলেজে অশিক্ষক কর্মচারীর নামে কেন এই জাতীয় প্রোডাক্টকে ভর্তি করে রাখা হচ্ছে সারা পশ্চিমবঙ্গে? এটা ভাবার কোনো কারণ নেই। ওই 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 দক্ষিণ কলকাতার ল কলেজে শুধু এই ঘটনা ঘটেছে। সারা পশ্চিমবঙ্গে আপনি পুরসভাগুলো যান, পঞ্চায়েত যান, জেলা পরিষদ যান, সরকারি অফিস যান, বিডিওর অফিস যান, এসডিওর অফিসে যান, ডিএমের অফিসে যান, আন্ডারটেকিংয়ের অফিসে যান, সরকারি বিভিন্ন সেক্টরে যান, সমস্ত জায়গায় মনোজিতদের ঢুকিয়ে রাখা হয়েছে দিনের পর দিন। ভাবার কোনো কারণ নেই। মনোজিতের ঘটনাটা সারফেসে এসছে তাই। ওই ছাত্রী যদি সেদিনকে সাহস করে সরাসরি কসবা থানায় গিয়ে লিখিত অভিযোগটা দায়ের না করতেন এবং তারপর যদি সংবাদ মাধ্যমে জানাজানি না হতো তাহলে এইসব আমরা কিচ্ছু জানতে পারতাম না। আমার প্রশ্ন, মানে আমি বলছি সমাজের কাছে প্রশ্ন, সাধারণ মানুষের কাছে প্রশ্ন আছে, বলুন তো যাকে 3 বার গ্রেফতার করালো তার একটা গ্রেফতারের কাহিনী আপনাদের বলি। কসবায় একটি এটিএম কাউন্টারের বাইরে যিনি রক্ষক ছিলেন তাকে বেধড়ক পেটালো এই মনোজিৎ। এবার পেটানোর পর তিনি বাধ্য হয়ে তখন 100 ডায়াল করলেন, সঙ্গে সঙ্গে দ্রুত পুলিশ ভ্যান এলো, পুলিশ ভ্যান এসে তাকে গ্রেফতার করলো, থানায় গিয়ে এসআইকে মারলো, সাব ইন্সপেক্টর পুলিশকে মারলো। ভাবুন, শহর কলকাতায় সাব ইন্সপেক্টর পুলিশকে মারার পর পরের দিনই সে জামিন পেয়ে গেল। কিসের ভিত্তিতে? একটার পর একটা কলকাতায়, মূলত দেখছিলাম দক্ষিণ কলকাতার সমস্ত থানাগুলোতে তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছে, অথচ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। কেন? গডফাদারটা কি? এই প্রশ্নটা তো আমাকে ভাবাচ্ছে। বলছেন 10 বিঘে জমি আছে আমার কালীঘাটে, বলেছেন একটা জায়গায় 10 বিঘে জমি আমার আছে। যে ছাত্রীটির ওপর অত্যাচার করা হয়েছে না সেই ছাত্রীটিকে না অন্য আরেকজন ছাত্রীকে বলা হয়েছে যে 10 বিঘের ওপর জমি আছে কালীঘাটে। অসম্ভব। এই স্পর্ধাটা সে কোথা থেকে পায়? কয়েকদিন আগে আমি দেখছিলাম আনন্দবাজারে প্রথম পৃষ্ঠায় এই রিপোর্টটা বেরিয়েছে, যেখানে কালীঘাট মন্দির চত্বরের লোকজন বলছেন যে আমরা তটস্থ হয়ে থাকি ওর ভয়, কালীঘাট থানাটা ওর ঘর বাড়ি হয়ে গিয়েছে। এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে কালীঘাট থানাকে জবাব দিতে হবে যে কী করে মনোজিতের মতো এলিমেন্ট দিনের পর দিন কালীঘাট থানাটাকে তার ঘর বাড়ি করে ফেলেছিল। কে সেই গডফাদার যার জন্য কালীঘাট থানাও তাকে ভয় পেত? প্রশ্নগুলো করা দরকার, আজকের দিনে প্রশ্নগুলো বারবার করে করা দরকার। কালীঘাটের এই মানে ডন, আমি বলছি কি ডনই বলা যেতে পারে, দিনের পর দিন কেন ছাড়পত্র পেয়েছে? যাকে কলেজের আগের প্রিন্সিপাল সাসপেন্ড করছেন, পরে ভাইস প্রিন্সিপাল তাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। নিশ্চিতভাবে টপ লেভেলের কোনো ফোন না এলে এটা হয় না। হয় কি? ভালো করে ভেবে দেখবেন আমি যে প্রশ্নগুলো তুলছি। একজন ছাত্রী, কলেজেরই একজন ছাত্রী সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিয়ে বলেছেন, আমি শুধু দেখছিলাম, 50,000 থেকে 2 লাখ টাকা করে পার অ্যাডমিশনে তুলত। কেউ জানতো না, বিশ্বাসযোগ্য। ভাইস প্রিন্সিপাল জানতেন না, বিশ্বাসযোগ্য। আবার সেই ভাইস প্রিন্সিপালের কাছে যেদিন ঘটনাটা ঘটেছে বৃহস্পতিবার, পরের দিন শুক্রবার ভাইস প্রিন্সিপালের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। প্রথম দিন ভাইস প্রিন্সিপাল কিন্তু সংবাদ মাধ্যমের সামনে সেটি বলেনি কি কথা হয়েছে। এখন শোনা যাচ্ছে তিনি বলছেন অফিসিয়াল কথা হয়েছে। ভাবুন, আগের দিন ছেলেটি এই কীর্তি করছে, তার সম্বন্ধে পুলিশে এফআইআর হচ্ছে, পরের দিন ছেলেটি ভাইস প্রিন্সিপালের সঙ্গে কথা বলছেন, সেটা কি অফিসিয়াল কথাবার্তা বলছেন? বিশ্বাসযোগ্য? পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করুক, সে রিপোর্ট কলকাতার মানুষ দেখবেন। আমি বলছি আরেকটা অভয়ার মতো ঘটনা ঘটে যেতে পারত। আমি বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা কলেজে, বিশ্ববিদ্যালয়ে, পুরসভায়, পঞ্চায়েতে, বিভিন্ন সরকারি অফিসে হিসেব হওয়া দরকার যে কাদের ঢুকিয়ে রেখেছেন মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি। কেউ হিসেব করবে না কেন? ওদিকে এখন কভার আপ মিশন চলছে। কভার আপ মিশনটা কি? বিকাশ ভবন থেকে কলেজের গভর্নিং বডিকে নির্দেশ দেওয়া হচ্ছে ইমিডিয়েটলি ব্যবস্থাগুলো নিন। কলেজে গভর্নিং বডি বসে গেছে, কি না মনোজিৎকে বহিষ্কার, চাকরি থেকে বহিষ্কার করালো।
সাসপেন্ড করা হলো। আর তারপরে শুধু তাই না, আরও একটা ইন্টারেস্টিং তথ্য, সে এতদিন যে কলেজে কাজ করেছে তার টাকাটা ফেরত চাই। সুপ্রিম কোর্ট ওই টেন্টেড টিচারদের টাকা ফেরত দিতে বলেছে না, সেইটা থেকে এই কনসেপ্টটা বিল্ড আপ করেছে যে টাকা ফেরত দিতে হবে। কী করে দেবে মনোজিৎ? সে তো জেলের মধ্যে, তার অ্যাকাউন্টে কী টাকা আছে আমি অবশ্য জানি না, সেটা পরবর্তীকালে তদন্ত হয়তো বেরোবে। আর দুটি ছেলে যে সঙ্গে ছিল সেই দুটো ছেলেকে রাস্টিকেট, এই রাস্টিকেট শব্দটা দেখলাম সংবাদ মাধ্যমে রয়েছে। আচ্ছা, এই বিকাশ ভবন কোনোদিন প্রশ্ন করেনি কেন প্রশ্ন করেনি যে কলেজে পার্মানেন্ট সিকিউরিটি গার্ড নেই কেন? বিকাশ ভবনকে তো উত্তর দিতে হবে। 15-16 জন, আমি শুনছিলাম প্রায় 15-16 জন ওখানে কন্ট্রাকচুয়াল কর্মী আছে ওই কলেজে। বিকাশ ভবন কেন উত্তর দেবে না ওই কন্ট্রাকচুয়াল কর্মীরা? কেন কলেজের গভর্নিং বডি সিদ্ধান্ত নিচ্ছে যে কোনো তথ্যের অধিকার বলে RTI এর প্রশ্ন এলে তার জবাব গভর্নিং বডিতে অনুমোদন নিতে হবে ভাইস প্রিন্সিপালকে, ভাইস প্রিন্সিপাল এককভাবে জবাব দিতে পারবেন না? কি সুপার পাওয়ার এনজয় করছে আপনারা একটু ভেবে দেখুন। আমি বলছি আপনাদের কি আজকের দিনে দাঁড়িয়ে গভর্নিং বডি RTI এর জবাব দেবে, কলেজের ভাইস প্রিন্সিপাল জবাব দিতে পারবে না। বিকাশ ভবনকে তো জবাব দিতে হবে যে 2018 সালে প্রিন্সিপাল মারা গেছেন, 2019 গেছে, 20 গেছে, 21 গেছে, 22 গেছে, 23 গেছে, 24 গেছে, 25 গেছে, কেন কলেজে প্রিন্সিপাল অ্যাপয়েন্টমেন্ট হয়নি? আমি বলছি প্রশ্ন অনেক, তদন্তের বাইরেও এই প্রশ্নগুলো কেন সেই গডফাদারদের, এই ডনের যে গডফাদার যারা আড়াল থেকে যারা শক্তি জুগিয়েছে এই ডনকে, তাদের কেন ডাকা হবে না? প্রশ্নটা তো আসা উচিত। আমি আবারও বলছি যে ঘটনা ঘটার আগে প্রিভেন্টিভ মেজার নেবেন না, ঘটনা ঘটার পর জানাজানি হলে, সংবাদ মাধ্যমে সেটা নিয়ে আলোচনা হলে, প্রচুর হইচই হলে তখন আমরা জিরো টলারেন্স দেখাচ্ছি। এখন ডিসঅ্যাসোসিয়েট করছি। মানুষ মিয়া আবার বলে দিয়েছেন ছোট ঘটনা, আমরা সর্বোচ্চ শাস্তি চাই। দেখবেন তৃণমূলের মুখপাত্ররা বলে বেড়াচ্ছে। কিন্তু কলেজে এই পরিবেশটা তৈরি হয়েছে কেন? দিনের পর দিন হয়েছে। আপনাদের ছোট্ট ঘটনার কথা আমি এখানে বলবো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি অধুনা উপাচার্য রয়েছেন, তিনি একটা সম্ভবত সরস্বতী পুজোর সময় নির্দেশিকা জারি করেছেন, রাত্রির 8টার পর বিশ্ববিদ্যালয়ের প্রেমিসেসের মধ্যে কেউ থাকবেন না। তিনি তো আশঙ্কা করেছিলেন, সেদিনকে এই নোটিশটা জারি করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের TMC যিনি নেতা, তিনি বক্তব্য রেখেছিলেন, সংবাদ মাধ্যমের দেখেছিলাম, আমরা আমাদের মতো সিদ্ধান্ত নেবেন। তিনি বলার কে? কলেজগুলো ইউনিয়ন রুমে কি হয় জানেন না তৃণমূল নেতারা? সন্ধ্যেবেলা কলেজের ইউনিয়ন রুমগুলো রাত পর্যন্ত খোলা থাকে জানেন না? কী ধরনের অবৈধ, অন্যায়, অশ্লীল কাজ কারবার বিভিন্ন কলেজে ইউনিয়ন রুমে হয় তৃণমূল নেতারা কেউ জানেন না? সব জানেন, প্রমোট করেন। এই কালচারটাকে, মনোজিৎ কালচারকে উপহার দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তার দলবল। তার আলটিমেট রেজাল্ট হচ্ছে আজকে সাউথ ক্যালকাটা ল কলেজ। আমি আজকে সংবাদ মাধ্যম থেকে দুটো রিপোর্ট আপনাদের পড়ে শোনাবো। বিশ্বাস করুন, খুব যন্ত্রণা হচ্ছে। এই মেয়েটির কথায়, প্রাক্তন ছাত্রীটির কথা শুনে না বুকে বড় যন্ত্রণা হচ্ছে, ভালো লাগছে না। এই প্রতিবেদন করতে ইচ্ছা করছিল না, কিন্তু আমার মনে হয়েছে বাংলার তথা ভারতের তথা সারা পৃথিবীর বাঙালিকে শোনানো দরকার যে মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড, এই তোলাবাজদের প্রতিষ্ঠানটা এই রাজ্যকে কীভাবে শেষ করছে, ছারখার করছে, যার জন্য একজন মহিলাকে শেষ পর্যন্ত এই বক্তব্য রাখতে হচ্ছে, যেটা আমি শুনিয়েছি আপনাদের। কিন্তু আমি এই মুহূর্তে দুটি সংবাদ মাধ্যমের রিপোর্ট পড়ে আপনাদের শোনাবো, যেখানে একটি প্রথম সারির সংবাদপত্র তার হেডলাইনে লিখছে, এক প্রাক্তন ছাত্রী, তিনি সংবাদ মাধ্যমে প্রাক্তন বা অন্য সিনিয়র কোনো ছাত্রী, তিনি সংবাদ মাধ্যমের কাছে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন, আমার কান কেটে রক্ত ঝরছে তবু ছাড়েনি শয়তানটা। ভাবুন, চিন্তা করুন, আমার কান কেটে রক্ত ঝরছে তবু ছাড়েনি শয়তানটা। ভেতরের রিপোর্টটা আপনাদের পড়ে শোনাতে পারছি না, বিশ্বাস করুন, শালীনতার সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে। সংবাদ মাধ্যমের রিপোর্টটা বেরোচ্ছে, লজ্জা লাগছে না তৃণমূলের নেতা নেত্রীদের? মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য বাইট শুনছেন প্রকাশ্যে, এই নিয়ে নিন্দে করে প্রকাশ্যে বাইট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বাইট প্রকাশ্যে শুনেছেন। ব্রাত্য বসুর একটা প্রেস স্টেটমেন্ট শুনেছেন এখন পর্যন্ত, এবার হয়তো দেবেন। কেন দিচ্ছেন না তারা? আসলে এই কালচারটা তো তাঁদেরই উপহার, এই মনোজিৎ কালচার এই বাংলার মাটিতে তাঁদেরই উপহার। আমি শেষ করব একটি রিপোর্ট পড়ে, যে রিপোর্টটা পরিচয় করিয়ে দেবে বাংলার কলেজগুলোর ভেতরে মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি কী করে রেখেছেন। ছাত্রের অভিজ্ঞতা হচ্ছে, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল করতে হবে বলে ছেলেটিকে চাপ দেওয়া হয়, নানা অছিলায় ক্লাসে বা ইউনিয়নের ঘরে ঢুকিয়ে বিভিন্ন ধরনের র্যাগিং করা হতো। একদিন চরম হেনস্থার শিকার হয়ে কলেজ থেকে বেরিয়ে দাদাকে ফোনে বিষয়টি জানান তৎকালীন প্রথম সেমিস্টারের ওই ছাত্র।
দাদার কথা মতো এরপরে তিনি কসবা থানায় গিয়ে জেনারেল ডায়েরি করেন। পরের দিন কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করা হয়। একই অভিযোগপত্র কসবা থানা ও মুখ্যমন্ত্রীর বাড়িতেও পাঠানো হয়। এবার বুঝতে পারছেন, মুখ্যমন্ত্রীর বাড়িতেও এই অভিযোগ গেছে। এই ধরনের নোংরামি, বিভিন্ন ধরনের নোংরামির একটা গিয়েছিল। কী ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী? তার মানে এমন কোনো সুপার পাওয়ারফুল ডন, আপনারা সবাই জানেন কি এর গডফাদার, এদের মেন শক্তির উৎস, যেখানে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার পরও শেষ পর্যন্ত মনোজিৎ জেলে যায়নি। আজকে অবশ্য গেছে বড্ড বেশি এক্সপোজড হয়ে যাওয়াতে। তারপরে রিপোর্টের শেষ অংশটা এবার পড়ে শোনাচ্ছি। এরপরেই কলেজে ইমেল করে পরিচালন সমিতির বৈঠকে তাদের হাজির হতে বলা হয়। অভিযোগ, কলেজে গেলে ওই ছাত্রের বাবা ও দাদাকে মারধর করা হয়। ওই ছাত্রকেও চুলের মুঠি ধরে অন্যত্র নিয়ে গিয়ে বেধড়ক মারা হয়। তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। আতঙ্কিত ছাত্রের বাবা পরিচালন সমিতির বৈঠকে ঢুকে পড়েন। কলেজের সহ অধ্যক্ষা ও পরিচালন সমিতির সভাপতির উপস্থিতিতে তখনকার মতো মিটমাট হয়। চিন্তা করুন, এই ভাইস প্রিন্সিপাল মিটমাট করে দেন এই ঘটনার পর। কিন্তু অভিযোগ, সভাপতি বেরিয়ে যেতেই রাস্তায় ফেলে পেটানো হয় ছাত্রের বাবাকে। তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। তবে ছেলেটি আর কলেজে যায়নি। পুলিশি তদন্ত চলছে বলে জানালেও অভিযুক্তদের ন্যূনতম জিজ্ঞাসাবাদটুকুও পুলিশ করেনি বলে জানা যায়। ভাবুন, বুঝতে পারছেন কোন গডফাদার সুপার পাওয়ার না থাকলে পুলিশ ন্যূনতম জিজ্ঞাসাবাদ এই ঘটনায় করল না। এরপরে ডাক্তারি পড়ার তোড়জোড় শুরু করেন ছাত্রটি। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট দিয়ে বর্তমানে উত্তরবঙ্গের একটি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছেন তিনি। গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পর ওই ছাত্রের বাবা বলেন, ওই রকম র্যাগিংয়ের অভিজ্ঞতা হওয়ার পরেও যে আমাদের ছেলে হারিয়ে যায়নি সেটাই বড় কথা। মমতা বন্দ্যোপাধ্যায় শুনলেন আপনি এই রিপোর্টটা? অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি শুনলেন এই রিপোর্টটা? জানতেন না আপনারা? বলবেন তো? আপনাদের কোনো তথ্য ছিল না, বলবেন তো? তৃণমূল কংগ্রেস নেতারা বলবেন তো আপনারা কিচ্ছু জানতেন না? মনোজিৎ যে এইসব করেছে আমরা তো জানতাম না, আমরা ব্যবস্থা নিয়েছি, ওকে বহিষ্কার করিয়ে দিয়েছি, ব্যাস খেল খতম, পয়সা হজম। আমি বলছি, কত বড় গডফাদারের মাথায় আশীর্বাদের হাত না থাকে, ক্লাবে ক্লাবে, পাড়ায় পাড়ায়, রকে রকে, কলেজে কলেজে, স্কুলগুলোতে, বিশ্ববিদ্যালয়, পৌরসভায়, পঞ্চায়েতে, সরকারি অফিসে এইসব মনোজিৎরা বসে আছেন। একটু ভাববেন কে সুপার পাওয়ার। এই সুপার পাওয়ারের ব্লেসিংসেই আজকে মনোজিৎ কালচার কিন্তু সারা পশ্চিমবঙ্গের সর্বত্র ব্যাপী হয়ে গেছেন। দুর্ভাগ্যের, লজ্জার আজকের এই ভিডিওতে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। এই অডিওটি আমাকে শোনাতে হলো এক ছাত্রীর করুণ অভিজ্ঞতার কথা, তিনি যেটি এবিপি আনন্দে শুনিয়েছেন সেটি শোনাতে হলো বলে।